প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আসসালামু আলাইকুম। আপনারা সবাই ভালো আছেন? দিনাজপুর পলিটেকনিক ইনস্টিটিউট কর্তৃক আজকের এই অনলাইন ক্লাসে আমি মোহাম্মদ নুরুল হক। আমি আপনাদের ফিজিক্স 1 যার বিষয়কর 65912 প্রথম পর্বদের ক্লাস নিচ্ছি। আপনাদের ফিজিক্সের টোটাল মার্কস হচ্ছে 200। এর মধ্যে লিখিত থাকবে 90, প্র্যাকটিক্যাল ব্যবহারিকে থাকবে 50। এটা আবার ভাগ আছে, 50 হচ্ছে ফাইনাল, 50 হচ্ছে ধারাবাহিক, আর 60 মার্ক থাকলো। এই 60 মার্ক হচ্ছে ধারাবাহিক, যেখানে ক্লাস টেস্ট থাকবে, কুইজ টেস্ট থাকবে, আনুষঙ্গিক হাজিরা থাকবে এবং আনুষঙ্গিক এক্সট্রা। ওকে, আমি তারপর একটু লিখে দিই, একটু মনে থাকবে। লিখিত হচ্ছে 90, ব্যবহারিক হচ্ছে 50, আর ধারাবাহিক আমাদের কিছু আছে। এই ধারাবাহিক থাকলো 60। এই হচ্ছে টোটাল 200। আমরা পরবর্তীতে আরও ডিটেলস কি জানতে পারবো। আমরা মূল বিষয়ে একটু আসি। আজকে আমি আপনাদের লিখিত সম্বন্ধে যে কোশ্চিনগুলো হয় বা যে চ্যাপ্টারে সাধারণত কোশ্চিন আসে, তার মধ্যে একটা ইম্পর্টেন্ট চ্যাপ্টার হচ্ছে 3য় অধ্যায় ফিজিক্সের, সেটা হচ্ছে গতি এবং গতির সমীকরণ। এই চ্যাপ্টারটি নিয়ে আলোচনা করব, আর যতটুকু পারা যায় আপনারা আমার সাথে থাকবেন। প্রথমেই আমি একটু গতি এবং গতি নিয়ে আলোচনা করছি, যেটাকে বলছি মোশন অ্যান্ড মোশন ইকুয়েশন। আমাদের চারপাশে যেসব বস্তুকে আমরা সাধারণত দেখতে পাই, কতগুলো স্থির থাকে, আবার কতগুলো কি গতিশীল থাকে। এই স্থিতি এবং গতিশীল নিয়ে যেই শাখায় ফিজিক্সের যেই শাখায় আলোচনা করা হয় সেটাকে বলা হয়, আমরা বলছি কি বলো বিদ্যা। তো আমরা স্থিতি, আমাদের যে রেস্ট যেটা নিয়ে আলোচনা করতে, রেস্ট, সেই রেস্টে একটু কথা বলি। স্থিতি কীরকম, যে সময়ের সাথে কোনো বস্তু সময়ের সাথে পারিপার্শ্বিকের অবস্থানের যদি পরিবর্তন না করে, তখন সেটাকে আমরা বলছি কি স্থিতি। একটা উদাহরণ দিলেই বোঝা যাবে যে সূর্যকে কেন্দ্র করে পৃথিবী কী করছে, অনবরত ঘুরতেছে। এখানে আবার আরেকটু বলি যে পৃথিবীকে কেন্দ্র করে আবার অন্যান্য গ্রহগুলো কী করছে, আবর্তন করছে। পৃথিবীও ঘুরতেছে, অন্যান্য গ্রহগুলো কী করছে, ঘুরতেছে, একই সাথে ঘুরতেছে। তাহলে পৃথিবী এবং অন্যান্য গ্রহগুলোর যে গতিশীল অবস্থায় ঘুরতেছে, দুটাই গতিশীল, তখন তাদেরকে আমরা বলবো কি স্থির। আর একটু উদাহরণ দিয়ে একটু বলি যে ট্রেন গতিশীল, একটা ট্রেনে গতিশীল, সেখানে 2 জন ব্যক্তি বসে একটা কামরায় বা একটা রুমে বসে চা খাচ্ছে, দুজনে বসে স্থির অবস্থায়। ওই 2 জন ব্যক্তি ট্রেন গতিশীল, কিন্তু ওই 2 জন ব্যক্তি কি স্থির। তাহলে একজন আরেকজনের সাপেক্ষে এটা স্থিতি। আবার গতিটা কি, যেটা বললাম যে সময়ের সাথে পারিপার্শ্বিকের সাপেক্ষে কোনো বস্তুর অবস্থান যদি পরিবর্তন হয়, তাহলে ওই 2 জন ব্যক্তি চা খাচ্ছে, এমন অবস্থায় দুজনে স্থির আছে, কিন্তু যদি বাহিরের দিকে যদি তাকায়, প্রকৃতির দিকে যদি তাকানো হয়, তার ট্রেন যেহেতু গতিশীল, ওই প্রকৃতির সাপেক্ষে এই 2টি বস্তু আবার কি হচ্ছে, গতিশীল। আচ্ছা, আমরা আর একটু এই যেহেতু গতি সম্বন্ধে একটু জানতে পারলাম, আমরা আরও ডিটেলস আলোচনা করব যে গতির বেশ কিছু প্রকারভেদ আছে। তার মধ্যে ঘূর্ণন গতি আছে, ইম্পর্টেন্ট জিনিস ঘূর্ণন গতি, যেটা হচ্ছে যে কোনো একটা বিন্দুকে কেন্দ্র করে কোনো একটা বস্তু যদি ঘুরতে থাকে, তাহলে সেটাকে আমরা কী বলছি, ঘূর্ণন গতি। যেমন ফ্যান চলে, ফ্যানের যে ঘুরছে, ফ্যান একটা বিন্দুকে কেন্দ্র করে কী করছে, ঘুরছে, তাহলে সেটাকে আমরা কী বলছি, ঘূর্ণন গতি। এরপরে আছে চলন ঘূর্ণন গতি। চলন ঘূর্ণন গতি অর্থাৎ একটা উদাহরণ দিয়ে দিই, চলন ঘূর্ণন গতিটা কীরকম, যে
আমাদের গরুর গাড়ির যে চাকাগুলো আছে সেই যে চলতে চলতে যে ঘুরতে ঘুরতে এক জায়গা থেকে আরেক জায়গায় যাচ্ছে সেটাকে আমরা কি বলছি, চলন ঘূর্ণন গতি। এরপরে আরও বেশ কিছু প্রকারভেদ আছে, তার মধ্যে পর্যায় গতি। পর্যায় গতি হচ্ছে যে সরল দোলকের যে গতিটা, সেই গতিটাই হচ্ছে তোমার পর্যায় গতি। যেমন আমরা জানি সরল দোলকের গতিটা কিরকম, বল প্রয়োগ করলে বস্তু যাবে আবার ফেরত আসতেছে, এই যে একটা ক্রমান্বয়ে যাচ্ছে সেটাকে আমরা কি বলছি, পর্যায় গতি। আমরা আরও ডিটেলসের ভিতরের দিকে যাচ্ছি, ভিতরের দিকে যাওয়ার চেষ্টা করব আরও কিছু। এখানে গতির পরে আমরা একটু দূরত্ব সম্বন্ধে একটু আলোচনা করব। দূরত্ব যেটাকে আমরা বলছি ডিস্টেন্স, আর সরণটাকে বলছি ডিসপ্লেসমেন্ট। দূরত্ব হচ্ছে যে অবস্থানের যে পরিবর্তনটা, কোনো বস্তুর অবস্থানের পরিবর্তন। আর সরণ যখন হবে তখন আমরা নির্দিষ্ট দিকে বস্তুর যে অবস্থানের পরিবর্তন, তখন আমরা সেটাকে বলতেছি কি ডিসপ্লেসমেন্ট, সরণ। এখানে দূরত্বটাকে আমরা একটু চিত্রের মাধ্যমে একটু দেখলে আরও ভালো লাগবে। এ থেকে বি একটা বস্তু, এ একটা অবস্থান, বি একটা অবস্থান। হ্যাঁ, বস্তুটি যদি এ থেকে বিতে যায় এইভাবে যেতে দেখা যাচ্ছে, এটা আমাদের লাগলো 90 মিটার গেল। আবার এই বস্তুটি আবার এইভাবে বাঁকা হয়, এই পাশে এইভাবে যাচ্ছে 100। তার মানে কখনো এ থেকে বিতে যেতে 90 মিটার, কখনো লাগছে কত 100। ভিন্ন ভিন্ন, তাহলে দূরত্বের ক্ষেত্রে ভিন্ন ভিন্ন হতে পারে, যেহেতু নির্দিষ্ট কোনো দিক নেই। আর সরণের ক্ষেত্রে কি আমরা ডাইরেক্ট বলে দিব যে এ থেকে বিতে, উত্তর থেকে দক্ষিণে, বা এটা উত্তর দিক, এটা দক্ষিণ দিকে, এইভাবে উল্লেখ করে দেই যে বস্তুটা এ থেকে বিতে যে যাবে সেটা দেখা যাচ্ছে 10 মিটার। যদি উল্লেখ করে দেই, নির্দিষ্ট দিক যদি উল্লেখ করে দেই, তাহলে সেটা কি দ্বারা দেখা যাবে, সরণ আমরা বলতে পারি। কোনো বস্তুর অবস্থানের পরিবর্তন হচ্ছে নির্দিষ্ট দিকে। আচ্ছা, এখন আমরা আর একটু সামনের দিকে এগিয়ে চলি। দ্রুতি, স্পিড যেটাকে আমরা বলছি, আর বেগ একসাথে তুলনা করলে দুটাই খুব দ্রুত হবে আর কি, দ্রুতি এবং বেগ। দ্রুতিটা কি, যে একক কোনো বস্তু যদি আমরা এখানেও ঠিক তাই, এখানে নির্দিষ্ট দিকটা বলা যাবে না, এখান থেকে এখানে কি নির্দিষ্ট দিকটা বলতে হবে, কারণ দ্রুতি হচ্ছে স্কেলার রাশি আর বেগ হচ্ছে ভেক্টর রাশি। যেখানে স্কেলার রাশিতে আমরা জানি যে যেসব রাশির শুধুমাত্র মান আছে কিন্তু দিক নেই, সেগুলো হচ্ছে স্কেলার রাশি। আর ভেক্টর রাশি হচ্ছে যেসব রাশির মান আছে এবং দিক আছে, দুটোই আছে, সেটাকে আমরা বলতেছি কি ভেক্টর রাশি। দ্রুতি এখানে যেটা আসলো, যে একক সময়ে বস্তুরা যে দূরত্ব অতিক্রম করে সেটাকে আমরা কি বলছি, দ্রুতি। আচ্ছা, ডি বাই একক সময়ে যে দূরত্বটা অতিক্রম করবে সেটাকে আমরা বলছি কি দ্রুতি। আচ্ছা, এই দ্রুতির মধ্যে কতগুলো আছে, সমদ্রুতি। কোনো বস্তু যদি সমান সময়ে সমান দূরত্ব অতিক্রম করে তাহলে সেটাকে আমরা বলবো কি সমদ্রুতি। আর অসম দ্রুতি, সমান সময়ে কীরকম সমান দূরত্ব অতিক্রম করবে, উদাহরণ দিতে পারি যে টি ইকুয়াল টু 1 সেকেন্ডে সে 2 মিটার গেল, এখান থেকে কতটুকু 2 মিটার। হ্যাঁ, আবার দেখা যাচ্ছে যে কিছুক্ষণ পরে আবার 4 মিটার, এখানেও আবার এখান থেকে এটা 2 মিটার 2 মিটার 2 মিটার করে যাচ্ছে, টি ইকুয়াল টু 2 সেকেন্ডে। 3 সেকেন্ডে আবার ক্রমান্বয়ে সে 2 মিটার 2 মিটার 2 মিটার করে সামনে, তার সমান সময়ে কী করছে, সমান দূরত্ব অতিক্রম করছে, তখন আমরা সেটাকে আমরা বলছি কি সমদ্রুতি। আর অসম দ্রুতি, যেটাতে সমান সময়ে সমান দূরত্ব অতিক্রম করবে না, সেটাকে আমরা বলছি কি অসম দ্রুতি। আচ্ছা, যেমন সমান এর কীরকম হইতে পারে, যে তখন হয়তো বা এই 2-এর জায়গায় 2 থাকলো, এখানে হয়তো বা 5 হইল, এই জাতীয় আর কি, তো দূরত্বটা চেঞ্জ হয়ে যাবে। আচ্ছা, গড় দ্রুতিতে বলা হচ্ছে যে অসম দ্রুতিতে, হ্যাঁ, যে মোট যে দূরত্ব অতিক্রম করবে। একটু উদাহরণ দিয়ে দেখাই, যে
দেখা যাচ্ছে t=1 সেকেন্ড যখন, তখন 2 মিটার গেল। আবার t= যখন 2 সেকেন্ড অসম দূরত্ব, তখন এটা 3 মিটার গেল। তাহলে গড় দ্রুতিতে বলা হচ্ছে যে মোট দূরত্বকে যদি মোট সময় দিয়ে যদি ভাগ করা যায় অসম দ্রুতিতে, মোট দূরত্বকে মোট সময় দিয়ে যদি ভাগ করে দেওয়া যায়, তাহলে মোট দূরত্ব হইল 3 আর 2 কত 5, আর এখানে সময় লাগলো কত, এখানে 1 সেকেন্ড, এখানে 1 সেকেন্ড, টোটাল হচ্ছে আমাদের 2 সেকেন্ড। এই 2 সেকেন্ড দিয়ে আমরা কী করলাম, টোটাল পরবর্তী যে সেকেন্ডটা এটা আমরা ধরলাম এটা 2 সেকেন্ড, 2 দিয়ে ভাগ করলাম। এই 2 দিয়ে ভাগ করলে যেটা আসবে সেটাকে আমরা বলছি কি আমরা গড় দ্রুতি। আচ্ছা, আর তাৎক্ষণিক দ্রুতি হচ্ছে কি, মানে অল্প সময়ের মধ্যে ওই মুহূর্তে যে পরিমাণ দূরত্ব অতিক্রম করে, অল্প সময়টা থাকবে খুব অল্প, আর অল্প সময়ে অল্প দূরত্ব যেটা অতিক্রম করবে সেটাকে আমরা কি বলছি তাৎক্ষণিক, বা ওই মুহূর্তের যেই দূরত্বটা অতিক্রম করবে তাৎক্ষণিক দ্রুতি। এটা চলে আসলো। আমরা এরপরে একটু বেগ নিয়ে আলোচনা করি, যে নির্দিষ্ট দিকে একক সময়ে কোনো বস্তু যে এই স্মরণের হারকেই আমরা বলছি কি বেগ। এক কথা স্মরণের হারকে আমরা বলছি বেগ, বা নির্দিষ্ট দিকে কোনো বস্তু একক সময়ে যে দূরত্ব অতিক্রম করে সেটাকে আমরা বেগ বলতে পারি। তো অবশ্যই নির্দিষ্ট দিক উল্লেখ থাকতে হবে এখানে। এখানে সুষম বেগ একটা আছে, যে কীরকম, যেটা বলছি সমান সময়ে সমান দূরত্ব অতিক্রম করবে, অর্থাৎ সময়টা উল্লেখ করে দিলাম যে 1 সেকেন্ডে দেখা যাচ্ছে এখান থেকে 2 মিটার পার সেকেন্ড বেগে যাচ্ছে। হ্যাঁ, পরবর্তী সেকেন্ডটা তো ঠিক তেমনি, পরবর্তী সেকেন্ডে ঠিক এই 2 মিটার পার সেকেন্ড বেগও কী হচ্ছে যাচ্ছে, সামনের দিকে কী হচ্ছে ধাবিত হচ্ছে। তখন আমরা সেটাকে বলছি কি এটা সুষম বেগ। আর অসম বেগ এটা এমনিতে বোঝা যাচ্ছে যে যত সময় যাবে বেগের মানটা হয়তো বা চেঞ্জ হবে, এখানে 2, 4, এখানে 5 হইলো বা 6 হইলো, এক কথায় ভিন্ন আসবে আর কি। তাহলে সেটাকে আমরা কী বলছি অসম বেগ বলছি। ঠিক তেমনি এরও আবার এরকম ঠিক তাৎক্ষণিক বেগ আছে, যে অসম বেগে তোমার মোট দূরত্বকে যদি মোট সময় দিয়ে যদি ভাগ করা যায়, হ্যাঁ, তখন একটু আমরা তাৎক্ষণিক বেগ নিয়ে একটু আলোচনা করি, যেহেতু এটা বাদ পড়ে গেছে। হ্যাঁ, যে তাৎক্ষণিক বেগ হচ্ছে অতি অল্প সময়ে, অতি অল্প বা ক্ষুদ্র সময়ে অসম বেগে ওই মুহূর্তের বেগটাকে আমরা কি বলছি তাৎক্ষণিক বেগ। আর এই পাশে আমাদের একটু উঠে নিই, এটা আমরা একটু ইয়ে করে আলোচনা করি, গড় বেগ নিয়ে আলোচনা করব একটু। গড় বেগ এটাও ঠিক, যে অসম বেগে মোট দূরত্বকে মোট সময় দিয়ে ভাগ করলে যেটা পাওয়া যাবে সেটাই হচ্ছে আমাদের গড় বেগ। যে এরপরে আমাদের বেগ সম্বন্ধে হয়ে গেছে, আমাদের সামনে আরও অনেক এই চ্যাপ্টার পড়া আছে, এগুলো হচ্ছে বেসিক জিনিসগুলো নিয়ে আমি আলোচনা করলাম এতক্ষণ ধরে, যেন পরবর্তীতে যে আমাদের যে ব্রড কোশ্চিন বা লিখিত কোশ্চিনগুলো আছে বড় বড়, যেগুলো রচনামূলক আমরা জানি, এই শর্ট কোশ্চিনগুলো যেন কাজে লাগে, তাই একটু ধারণা দেওয়া। তোমরা ক্লাস 9-এ এইসব জিনিস একটু দেখছো, ক্লাস 9-এর বোর্ডের বইয়ে ফিজিক্সে। আচ্ছা, ত্বরণ মন্দন এইগুলো ভেক্টর রাশি, ত্বরণ এবং মন্দন। ত্বরণ মন্দন আমরা বলতে পারি যে নির্দিষ্ট দিকে ত্বরণ কাকে বলে আমরা সেটা একটু উল্লেখ করে নেই, যে নির্দিষ্ট দিকে কোনো বস্তুর যে বেগ বৃদ্ধির হার বলছি আমরা, সেটাকে আমরা বেগ বৃদ্ধির হারকেই বলা হচ্ছে তোমার ত্বরণ বলছি। আচ্ছা, আমরা একটু ডিটেলস যাই ত্বরণে একটু কীরকম। ত্বরণে অবশ্যই একটা আদি বেগ থাকবে, একটা শেষ বেগ থাকবে। একটা উদাহরণ দিয়ে নিই, যে এতে একটা বস্তু আছে আদি বেগ ইউ, বিতে একটা বস্তু আছে তার শেষ বেগ ভি। এখান থেকে একটা বস্তু এখানে যাচ্ছে, যেটা সময় লাগছে হচ্ছে টি সময়। টি সময় বস্তুটা এ থেকে যাচ্ছে কোথায়, বি বিন্দু যাচ্ছে। এক্ষেত্রে ত্বরণ ধরে নিলাম আমরা এ। তাহলে ত্বরণ এ সমান সমান কি ভি শেষ বেগ বিয়োগ আদিবেগ বাই টি, এটা আমরা বলতে পারি। এখন অবশ্যই একটা জিনিস মনে রাখতে হবে, ত্বরণের ক্ষেত্রে অবশ্যই শেষ বেগ কিন্তু বেশি হবে, বেগটা অবশ্যই শেষের যে ফাইনাল যে বেগটা সেই বেগটা অবশ্যই বেশি হবে। আর মন্দনের ক্ষেত্রে হচ্ছে কি, যে বেগ নির্দিষ্ট দিকে কোনো বস্তুর বেগ হ্রাসের যে হারটাকে, বেগ হ্রাসের হারটাকে আমরা বলছি কিন্তু এখানে মন্দন বলছি। আচ্ছা,
ত্বরণ গেল, মন্দন গেল, আমরা কতগুলো গতির সমীকরণ আছে। এখন আমরা কেবল রচনামূলক প্রশ্নে আমরা একটু প্রবেশ করব, যেটাতে আমাদের বরাবরই আমাদের বোর্ডের যেই কোশ্চিনগুলো থাকে, যেখানে কোশ্চিন উত্তর দিতে হবে এবং লিখতে হবে, এগুলো খুব ইম্পর্ট্যান্ট। আর এই সংক্ষিপ্ত প্রশ্নের মধ্যে যেগুলো সংজ্ঞা জাতীয়, সেগুলো তো আমি একটু দেখিয়ে দিলাম। এখন আমরা একটু ডিটেলস কোশ্চেনে যাই। গতির সমীকরণগুলো কী কী পড়ার লাগে। 1 নম্বর হচ্ছে যে আমরা গতির যে সমীকরণ ভি ইকুয়াল টু ইউ প্লাস এটি, তারপরে এস ইকুয়াল টু ইউটি প্লাস হাফ এটি স্কোয়ার, ভি স্কোয়ার ইকুয়াল টু ইউ স্কোয়ার প্লাস টোয়াইস এ এস। আমরা এই ইকুয়েশনগুলো পড়ব। আমরা প্রথমটা দেখি ভি ইকুয়াল টু ইউ প্লাস এটি। ধরে নিলাম যে কোনো একটা বস্তু এ অবস্থান থেকে বি অবস্থানে গেল, যেহেতু টি সময় এ থেকে যাচ্ছে কোথায়, বিতে যাচ্ছে। বিতে যাওয়ার পর শেষ বেগটা কী হচ্ছে, ভি, আর এখানে ত্বরণটা হচ্ছে এ। তাহলে ত্বরণের সংজ্ঞা থেকে আমরা জানি যে বেগ বৃদ্ধির যে হারটা, শেষ বেগ বিয়োগ আদি বেগ ডেড বাই টি। তাহলে অতএব ভি মাইনাস ইউ ইকুয়াল টু, ইকুয়েশনটা করা যাবে এ টি। অতএব ভি ইকুয়াল টু ইউটাকে যদি আমরা এই পাশে নিয়ে আসি, ইউ প্লাস এ টি, আমরা একটা ইকুয়েশন সহজেই নিয়ে আসতে পারি এখান থেকে। তবে অবশ্যই আমাদের কতগুলো ভাষা এখানে প্রয়োগ করতে হবে, যেগুলো ভাষা আমি বলছি সেগুলো। আমরা 2 নম্বর ইকুয়েশনে যেতে পারি। এস ইকুয়াল টু ইউটি প্লাস হাফ এ টি স্কোয়ার। আমরা এই ইকুয়েশনটাকে আমরা একটু রেখে দিয়ে 1 নম্বর রাখলাম। এখানে রেখে দেওয়ার পর আমরা একটু এদিকে লিখতে পারি। আমাদের এস ইকুয়াল টু ইউটি প্লাস হাফ এ টি স্কোয়ার আমরা জানবো অবশ্যই। আশা করি যে এই যে আমাদের যে সংক্ষিপ্ত যে সময়ের মধ্যে এই আলোচনাটুকু তোমাদের কাজে লাগবে। এইটুকু তোমরা ভালো মতো করে যদি একটু সফলতার সহিত ভালো করে একটু দেখার চেষ্টা করো, চর্চা করার চেষ্টা করো, ইনশাল্লাহ তোমাদের পরীক্ষার কাজে লাগবে এই আশাই করি।